কুয়াশা ঘেরা পাহাড়ের এক ভয়ঙ্কর গল্প, যেখানে আনন্দ করতে গিয়ে একজাক তরুণ তরুণী মুখোমুখি হলো এমন এক অন্ধকার শক্তির যা শুধু শরীর নয়, গ্রাস করে নেয় মানুষের আত্মাকেও। তার ভুলের খেসারত দিতে হলো এক নিষ্পাপ মেয়েকে। চলুন হারিয়ে যায় এক হাড়হীন করা ভুতুড়ে কাহিনীর গোলক দাদায়। গল্পের শুরুটা হয় একটা ওয়াশরুমের মধ্যে। ইতা নামের একটা মেয়ে সেখানে তার কাপড় ধুচ্ছিল। হঠাৎই তার মনে হলো ঠিক তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার শরীরটা ছমছম করে উঠল। বয়ে বয়ে যখন সে পেছনে ফিরে তাকালো, তখন তার চোখ চড়ক গাছ। সামনে দাঁড়িয়ে আছে এক কুৎসিত ভয়ঙ্কর বুড়ি ডাইনি। আতঙ্কে চিৎকার করে উঠল ইতা। তার চিৎকারের শব্দ পেয়ে বন্ধুরা ছুটে এলো ওয়াশরুমের দরজার সামনে। কিন্তু ইতা যখন দরজা খুললো, সবাই চমকে গেল। ইতা এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন কেউ তার শরীরের ভেতর থেকে আত্মাটা টেনে বের করে নিয়েছে। সে পুরো পাথর হয়ে গেছে। ঘটনাটা আসলে কি ছিল তা বুঝতে হলে আমাদের যেতে হবে ঠিক 2 দিন আগে। ইতা আর তার ছোটবেলার বন্ধু মায়া গল্প করছিল। মায়া তার ভাই আর কাজিনদের সাথে পাহাড়ে হাইকিং এ যাওয়ার প্ল্যান করছে। সে ইতাকেও তাদের সাথে যাওয়ার জন্য জোর দেয়, কিন্তু ইতা যেতে যাচ্ছিল না, কারণ তার ভয় হচ্ছিল মা হয়তো কিছুতেই এই ট্রিপের পারমিশন দেবে না। কথা বলতে বলতেই ইতা যখন তার চুলে হাত বোলাচ্ছিল, চিরুনি ছাড়াই গোছা গোছা চুল তার আঙুলের সাথে উঠে চলে এলো। দৃশ্যটা দেখে ইতা খুব মন খারাপ করলো, কিন্তু চুলগুলো ফেলে দিয়ে সে ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেললো। পরদিন মায়া নিজেই ইতাদের বাড়ি চলে এলো। অনেক বুঝিয়ে শুনিয়ে সে ইতার মায়ের কাছ থেকে পাহাড়ে যাওয়ার অনুমতি আদায় করে ছাড়লো। ইতা যখন মায়াকে বিদায় জানাতে দরজার বাইরে এলো, তখন ঘটলো এক অদ্ভুত ঘটনা। মায়ার চোখ গেল ইতার ঠিক পেছনে। সে দেখলো ইতার পেছনে লাল লাল চোখ নিয়ে এক ভয়ঙ্কর কালো ছায়া দাঁড়িয়ে আছে। ভয়ে মায়ার বুক কেঁপে উঠলো। সে আর এক মুহূর্তও দাঁড়িয়ে না থেকে সেখান থেকে দ্রুত চলে গেল। ইতা অবাক হয়ে পেছনে তাকালো, কিন্তু সে কিছুই দেখতে পেল না। আসলে ইতার অজান্তেই এক অশুভ শক্তি তাদের বাড়ির আস্থানা গেড়েছিল, যা ভেতরে ভেতরে ইতার শরীর ও মনকে শেষ করে দিচ্ছিল। সব বন্ধুরা মিলে অবশেষে তাদের হাইকিং গন্তব্যে পৌঁছালো। পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যাওয়ায় তারা পাহাড়ের একটা গেস্ট হাউসে ওঠার সিদ্ধান্ত নিল। রাত বাড়ার সাথে সাথেই ইতার পেটেও প্রচন্ড ব্যথা শুরু হলো। তার শরীরটা কেমন যেন অন্যরকম লাগছিল। সেটা মায়াকে বলতেই মায়া চিন্তিত হয়ে বলল, তোর শরীর যদি এত খারাপ লাগে, চল আমরা বাড়ি ফিরে যাই। এই অবস্থায় পাহাড়ে ওঠা ঠিক হবে না। কিন্তু ইতা রাজি হলো না। অনেক কষ্টে মায়ের পারমিশন পেয়েছে সে। এই সুন্দর মুহূর্তগুলো সে হাতছাড়া করতে চায় না। কে জানে জীবনে আর কখনো এই সুযোগ আসবে কিনা। মায়া আর বেশি জোর করলো না। এরপরে ইতা কাপড় ধুতে ওয়াশরুমে চলে যায়। আর ঠিক তখনই তার মুখোমুখি হয় সেই ভয়ঙ্কর ডাইনি বুড়িটা, যা আমরা সিনেমার একদম শুরুতেই দেখেছিলাম। বন্ধুদের ডাকে ইতা যখন দরজা খুললো, সে তখন নিতর পলকহীন। বন্ধুরা তাকে ধরে রুমে এনে জিজ্ঞেস করলো কি হয়েছে তার। ইতা কাঁপতে কাঁপতে উত্তর দিল, আমি ওয়াশরুমে একটা অদ্ভুত জীব দেখেছি। লম্বা লিকলিকে শরীর, সাদা চুল, ঠিক একটা বুড়ির মতো, আর তার চোখগুলো লাল বাল্বের মতো জ্বলছিল। তাদের কথা শুনে গেস্ট হাউসের মালিক ভয় পেয়ে গেলেন। তিনি জানালেন, বহু বছর আগে এই এলাকায় ঠিক এমনই এক অশুভ আত্মার উপদ্রব হয়েছিল, যা মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছিল। পরে ওঝাটিকে পুজো করে সেটাকে তাড়ানো হয়। এখন যদি সেটা আবার ফিরে আসে, তাহলে তো মহাবিপদ। আর ইতা যেহেতু এটা দেখেছে, তার মানে আত্মাটা ইতার পিছু পিছু এখানে এসেছে। এসব শুনে ইতার এক বন্ধু তো বলেই বসলো, ইতাকে এখনই বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। কিন্তু মায়া রাজি হলো না, কারণ সে জানতো ইতা এই ট্রিপটার জন্য কতটা বেকুল ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইতাকে বেশ উৎফুল্ল দেখালো। রাতে যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে তা তার চেহারা দেখে বোঝার উপায় নেই। সবাই ব্যাগ পিঠে নিয়ে পাহাড়ে চড়তে শুরু করলো। পাহাড়ের সৌন্দর্যে মায়া আর ইতা হারিয়ে গেল। ইতা বারবার আফসোস করছিল কেন সে তার ক্যামেরাটা বাড়িতে ফেলে এসেছে। এদিকে ইতার বাড়িতে দেখা যায়, ইতার মা যখন ঘর পরিষ্কার করছিলেন, তখন ডাস্টবিনে চুল আর রক্তমাখা টিচ্ছু দেখে শিউরে উঠলেন। তিনি ইতার বাবাকে ব্যাপারটা জানালে বাবা স্রেফ উড়িয়ে দিয়ে বললেন, এসব ছোটখাটো বিষয় নিয়ে এত মাথা ঘামিও না, মেয়েটা ফিরুক, তারপর ডাক্তারের কাছে নিয়ে গেলেই হবে। ওদিকে পাহাড়ে হাঁটতে হাঁটতে ইতা হঠাৎ ভীষণ ক্লান্ত হয়ে পড়লো। সে হাঁপাতে লাগলো এবং জিরিয়ে নেওয়ার জন্য যখন বসলো, তখন তার চোখের মনি অদ্ভুত রকম হয়ে গেল। সবাই অবাক হয়ে চিন্তা করতে শুরু করলো। মায়া দ্রুত ইতার কানের কাছে গিয়ে তার নাম ধরে ডাকতেই ইতা যেন হঠাৎ ঘোর থেকে বাস্তবে ফিরে এলো।
এরপর সে কিছুটা সুস্থ বোধ করায় তারা আবার হাঁটা শুরু করলো। পাহাড়ের মাঝামাঝি পৌঁছে সবাই যখন খাওয়া দাওয়া আর আড্ডায় মত্ত, ইতার সবার চোখ ফাঁকি দিয়ে কাছেই একটা লেকের পাড়ে চলে গেল। মায়াও ইতার পিছু পিছু গেল এবং তাকে বোঝাতে চাইলো যে এভাবে তার একা একা আসাটা ঠিক হয়নি, জায়গাটা নিরাপদ নয়। কিন্তু ইতা যখন মায়ার দিকে গেলো, মায়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ইতার হাত দুটো ডাইনির মতো লম্বা আর কুচকুচে কালো হয়ে গেছে, চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা। এক বিভৎস হাসি দিয়ে ইতা মায়ার গলা টিপে ধরলো। মায়ার চিৎকারে বাকি ছেলেরা ছুটে এসে অনেক কষ্টে ইতাকে ছাড়ালো। ঠিক ওই মুহূর্তে মায়া লেকের মাঝখানে সাদা পোশাক পরা সেই লম্বা বড়ি ডাইনিটাকে দেখতে পেল, যার লাল চোখ দুটো জল জল করছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মায়া ছাড়া দলের অন্য কেউ এই আত্মাটাকে দেখতে পাচ্ছিল না। আসলে মায়ার মধ্যে একটা বিশেষ ক্ষমতা ছিল, যার কারণে সেই সাধারণ মানুষের মধ্যে অদৃশ্য অশুভ আত্মাদের দেখতে পেত। সিনেমার শুরুতেই যতবার সেই বড়িটাকে দেখা গেছে তা কেবল মায়ার চোখে ধরা পড়েছে। বন্ধুরা, ইতাকে অচেতন অবস্থায় তাঁবুতে ফিরিয়ে এনে গন্ধ শুকিয়ে তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর একটু আগের ঘটনার কথা জিজ্ঞেস করতেই ইতা খিলখিল করে হেসে উঠল। বলল, তুই কি পাগল হয়েছিস মায়া? আজকাল তুই বড্ড বেশি ভূতের সিনেমা দেখছিস, মানুষকে আবার ভূতে ধরে নাকি? ইতার এই অদ্ভুত আচরণ সবাইকে ভয় পাইয়ে দিল। সবাই তখন তর্ক করছিল যে ট্রিপটা এখানেই শেষ করে বাড়ি ফিরে যাওয়া উচিত কিনা। তখন ইতা রেগে চিৎকার করে উঠল, আমি পাহাড়ের চূড়ায় উঠবই, এটাই আমার জীবনের প্রথম আর শেষ সুযোগ, আমি এটা হাতছাড়া করব না। তোমরা ভয় পেও না, এটা ছোট পাহাড়, আমরা দ্রুতই উঠে যাব। ইতার জেদের কাছে হার মেনে সবাই আবার পথ চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তাদের মনে হলো চারপাশ দিয়ে কে যেন ছুটে বেড়াচ্ছে, আর একটা বাচ্চার হাসির শব্দ শোনা যাচ্ছে। মায়া সেই অশুভ ছায়াটাকে আবার দেখতে পেল, কিন্তু সে কিছু বলল না। আরো কিছু দূর যাওয়ার পর তারা রাস্তার মাঝে এক অদ্ভুত বুড়ো মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা কাছাকাছি যেতেই এক কান ফাটানো ভয়ঙ্কর আওয়াজ হলো, যা সবার কান অবশ করে দিল। সবাই যন্ত্রণায় কান চেপে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর মায়া দেখলো বুড়োটাও উধাও। দলের ছেলেরাও এবার ইতার উপরে খেপে গেল। তারা বলল, ইতার জন্যই আমাদের সাথে এসব ঘটছে। মেয়েদের পিরিয়ডের দিনগুলোতে খারাপ শক্তি বেশি আকৃষ্ট হয়, আর ইতারও ওই শারীরিক অবস্থার জন্যই এই পাহাড়ের আত্মা আমাদের পিছনে পড়েছে। ইতা তাদের দিকে রাগান্বিত চোখে তাকালো, কিন্তু কোনো কথা না বলেই আবার হাঁটতে লাগলো। একটু পরে ইতার অবস্থা আবার খারাপ হলো। তাকে বসিয়ে পানি খাওয়াতেই তার কপালে বাজ পড়ে, মুখটা বিকৃত হয়ে গেল, শরীর শক্ত হয়ে গেল এবং ঠোঁট দুটো সাদা হয়ে গেল। এক বন্ধু যেই বলল, এই অবস্থায় আমরা পাহাড়ে উঠতে পারবো না, অমনি ইতা এমন এক পৈশাসিক আত্মহাসি এসে উঠল, যা পুরো পাহাড়ের জঙ্গলে প্রতিধ্বনিত হতে লাগলো। মায়া বুঝতে পারলো ইতার মানসিক নিয়ন্ত্রণ আর তার নিজের হাতে নেই। সে সবাইকে ফিরে যাওয়ার অনুরোধ করলো, কিন্তু ইতা সাদা চোখ নিয়ে অলৌকিক কণ্ঠে বলে উঠলো, তোরা চলে যা, আমি এই পাহাড়ে উঠবই, কারণ এই পাহাড় এখন আমার। কথা বলতে বলতেই ইতার চোখ দিয়ে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। সবাই ভয়ে পিছিয়ে গেল। ইতা হুমকি দিল, আমি চূড়ায় যাবই, আর আমার পথে যে আসবে তাকে আমি খুন করব। এই বলেই সে একাই তরতর করে পাহাড়ে উপরে উঠে গেল এবং চোখের পলকে কুয়াশায় মিলিয়ে গেল। মায়া দূর থেকে দেখলো সেই বড়ি ডাইনিটা দূর থেকে তাদের উপর নজর রাখছে। মায়া সবাইকে বলল, আমাদের ইতার পেছনে যেতেই হবে। তারা যখন ইতার কাছে পৌঁছালো, মায়া কেঁদে কেঁদে ইতাকে থামানোর চেষ্টা করলো। ইতাও কাঁদতে কাঁদতে বলল, মায়া, এই হাইকিং আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হতে যাচ্ছে, আমি এটা অসম্পূর্ণ রাখতে পারবো না। ইতার এই কান্না দেখে মায়া বাকিদের রাজি করালো যে চূড়া পর্যন্ত যাওয়াই যাক, হয়তো উপরে গেলে সব ঠিক হয়ে যাবে। অবশেষে তারা 3000 মিটার উঁচুতে পাহাড়ের চূড়ায় পৌঁছালো। রাত হয়ে যাওয়ায় তারা তাঁবু খাটলো, কিন্তু মধ্যরাতে ইতার শরীর কাঠের মতো শক্ত হয়ে কাঁপতে লাগলো। তারা ঘুমঘানি শুনে সবাই তাঁবু থেকে বের হয়ে এলো, কিন্তু কেউ ইতার অবস্থা সামলাতে পারছিল না। সাহায্য খুঁজতে খুঁজতে ছেলেরা পাহাড়ের নিচে নেমে এক স্থানীয় ওঝাকে নিয়ে এলো। সেই লোকটা ইতার কানের কাছে এসে মন্ত্র পড়তে শুরু করলো। মন্ত্রের চোটে ইতার চোখ দুটো কুচকুচে কালো আর মুখের রগগুলো নীল হয়ে গেল। তার হাত পা এমন ভাবে মচকাতে লাগলো যেন ভেতরের হাড়গুলো সব ভেঙে যাবে। লোকটা মন্ত্রের জোর আরো বাড়িয়ে দিতেই হঠাৎ ইতা শান্ত হয়ে গেল। মনে হলো ইতার শরীর থেকে অশুভ কিছু একটা বের হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে বাড়িতে ইতার মা নামাজ পড়ছিলেন। তার মনে হলো পেছন থেকে কেউ তাকে অপলক দেখছে, কিন্তু পেছনে কেউ ছিল না। স্বামীকে বলতেই তিনি বরাবরের মতো বিষয়টা হেসে উড়িয়ে দিলেন।
এদিকে তাঁবুর ভেতর এটা হঠাৎ জেগে উঠলো, কিন্তু তার মুখটা বদলে গিয়ে সেই বুড়ি ডাইনিটার মতো হয়ে গেছে। ভয়ে মায়ার ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারলো এটা আসলে একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই সে খেয়াল করলো পাশে ইতা নেই। তাঁবু থেকে বের হয়ে সে ইতাকে ডাকতেই ইতা যখন পেছন ফিরলো, তাকে দেখতেই মায়ার চোখ কপালে উঠলো। ইতার মুখটা অবিকল সেই স্বপ্নের বুড়ির মতোই বিকৃত হয়ে গেছে। অর্থাৎ মায়া যা স্বপ্নে দেখেছিল বাস্তবেও ঠিক তাই ঘটেছে। ইতা পুরোপুরি শয়তানের কবলে চলে গেছে। মায়া ইতাকে চড় মেরে কোনো মতে তার চেতনা ফিরিয়ে তাঁবুতে নিয়ে এলো। সকাল হতেই সবাই তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিল, কিন্তু ইতা পাথরের মতো এক জায়গায় বসে একটা বড় পাথরের দিকে তাকিয়ে বিড়বিড় করছিল। সে বলল, আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না মায়া, মনে হচ্ছে এই পাহাড়টাই আমার আসল বাড়ি। এমন শান্তি আমি জীবনে কোথাও পাইনি। মায়া আর কিছু না বলে তাকে গাড়িতে তুললো। শহরে ফেরার জার্নিটা স্বাভাবিকই ছিল। বন্ধুরা ইতাকে বাড়ি পৌঁছে দিল, কিন্তু বাড়িতে ঢুকেই ইতা তার মায়ের সাথে কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেল। রাত গভীর হতেই ইতার আসল রূপ বের হলো। সে পাগলের মতো ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে আর কাঁপতে লাগলো। ভয় পেয়ে ইতার মা মসজিদ থেকে হুজুর ডেকে আনলেন, কিন্তু কোনো দোয়া কালামই ইতার ওপর কাজ করলো না। বাধ্য হয়ে তাকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু ডাক্তাররাও তার কোনো রোগ ধরতে পারলো না। মায়া আর তার ভাই যখন হাসপাতালে দেখা করতে এলো, ইতার বাবা প্রচন্ড রেগে মায়াকে দোষারোপ করে বললেন, সব তোমার জন্য হয়েছে। তোমার জোরাজুরিতেই আমার মেয়ে পাহাড়ে গিয়েছিল। তুমি যদি সব ঠিক না করো তাহলে আমি পুলিশের কাছে তোমার নামে কমপ্লেন করব। মায়া অপরাধ বোধে বকতে লাগলো। সে ভাবলো সত্যি তার জন্যই হয়তো এমন কিছু হয়েছে। সে এসব চিন্তায় কোনো কাজই ঠিকমতো করতে পারছিল না, কিন্তু আসলে তো তার জন্যই তার কিছুই হয়নি। মায়া ইতার সাথে অনেক কথা বলে, তার খেয়াল রাখে। এই সময় ইতা অনেক কিছু মায়াকে বলে, কিন্তু মায়া ভাবে ইতা হয়তো অসুস্থতার জন্য ভুল বকছে। হাসপাতালে মধ্যরাতে ইতা আবার সেই লম্বা সাদা চুলের ডাইনি বুড়িটাকে দেখতে পেল। ভয়ে তার অবস্থা আরো খারাপ হলো। এদিকে সব বন্ধুরাও মায়াকে নিয়ে খুব চিন্তা করছিল। তারা পরের দিন সবাই মায়ার সাথে হাসপাতালে এলো ইতাকে দেখতে। তখন ইতা হুট করে দরজার দিকে তাকিয়ে বলল, ও আবার এসেছে, ওখানে দাঁড়িয়ে আছে। কিন্তু কেউ কিছুই দেখতে পেল না। সেই রাতেই ইতার ছটফটানি চরম আকার ধারণ করলো। শ্বাসকষ্ট আর রক্ত বমি করতে করতে এক সময় ইতা মারা গেল। ইতার এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এলো। মাত্র 4 দিন আগেও যে মেয়েটা সুস্থ ছিল সে আজ আর বেঁচে নেই। মায়া কিছুতেই এই ধাক্কা সামলাতে পারছিল না। বিশেষ করে ইতার বাবার দেওয়ার দোষারোপ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। হঠাৎ একদিন মায়ার মনে পড়লো হাইকিং এ যাওয়ার দিন ইতার বাবা ইতাকে গোপনে একটা পুটলি দিয়েছিল এবং বলেছিল ওটা পাহাড়ের লেকে ফেলে দিতে। আর ইতা যেখানে ওটা ফেলেছিল মায়া ঠিক সেখানেই প্রথম সেই ডাইনিটাকে দেখেছিল। সকালে মায়া ছুটে গেল ইতার মায়ের কাছে এবং পুটলির কথা জিজ্ঞেস করলো। ইতার মা অবাক হলেন। তিনি স্বামীর নিষেধ অমান্য করে তাদের বাড়ির সেই গোপন ঘরটিতে ঢুকলেন, যেখানে কাউকে ঢুকতে দেওয়া হতো না। সেখানে গিয়ে তিনি দেখলেন ইতার বাবা কুফরি কালাম ও কালো জাদু করছেন। আসলে ইতার বাবার ব্যবসা খুব খারাপ যাচ্ছিল। তার ধারণা হয়েছিল কোনো শত্রু তার উপর কালো জাদু করেছে, তাই তিনি এক প্রান্তিকের শরণাপন্ন হন এবং শত্রুকে ধ্বংস করার জন্য একটা কালো জাদুর পুটলি নিয়ে আসেন, যা বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দিতে হতো। ঠিক সেই রাতেই ইতা পাহাড়ে যাচ্ছিল বলে তিনি ইতার হাত দিয়ে ওটা পাঠিয়ে দেন। তিনি ভাবতেও পারেননি যে এই অভিশাপ তার নিজের মেয়ের উপরই ফিরে আসবে। যেদিন থেকে বাবা এই কালো জাদুতে লিপ্ত হয়েছিলেন ঠিক সেদিন থেকেই ইতার চুল পড়া আর রক্তক্ষরণ শুরু হয়েছিল। অর্থাৎ যেই অভিশাপ তিনি অন্যের জন্য পাঠিয়েছিলেন সেই উল্টো তার নিজের মেয়ের প্রাণ কেড়ে নিল। ইতার মা কান্নায় ভেঙে পড়ে স্বামীকে খুনি বলে আখ্যা দিলেন। বাবাও নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু ততক্ষণে সব শেষ। সময়ের নিয়মে সবাই এক শোক কাটিয়ে ওঠার চেষ্টা করতে লাগলো। বেশ কয়েক মাস পর ইতার স্মৃতিতে সেই 6 বন্ধুর দল আবার একই পাহাড়ে হাইকিং করতে গেল। পাহাড়ের এক মোড়ে এসে মায়া হঠাৎ ইতার অবিকল এক ছায়া দেখতে পেল। মায়া দূর থেকে ইতার সেই আত্মার সাথে কথা বলতে লাগলো, যাতে বোঝা যায় মায়া আজও তার প্রিয় বন্ধুকে বলেনি। পাহাড়ের বুকে ইতার সেই মায়াবী ছায়ার দিকে তাকিয়ে থাকার মধ্য দিয়েই শেষ হয় আমাদের আজকের এই গল্প। লোভ আর অন্ধবিশ্বাসের কি এক চরম মূল্য দিতে হলো একটা তাজা প্রাণকে। বাবার করা পাপের শাস্তি বয়ে বেড়াতে হলো নিষ্পাপ কন্যাকে। পাহাড়ের সেই নির্জনতায় ইতা হয়তো আজও ঘুরে বেড়ায় একাকী আত্মা হয়ে। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।